Welcome to our YouTube channel. আজকে আমরা কলকাতা থেকে বৃন্দাবন জার্নির দ্বিতীয় পার্ট আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত এনজয় করুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বৃন্দাবন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার অন্তর্গত একটি শহর। ঈশ্বর রাধা মাধব এখানে নিজের সচিদানন্দ ছেলেবেলার লীলা প্রকাশ করেছিলেন। শহরটি রাধা মাধবের ভূলোকের লীলাভূমি জেলা সদর মথুরা থেকে 11 কিলোমিটার দূরে আগ্রা দিল্লি হাইওয়ের উপর অবস্থিত। বৃন্দাবন শহরে রাধাকৃষ্ণের অনেক মন্দির আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে প্রাচীনতম মন্দির হলো গোবিন্দ দেবজি মন্দির। সেই মন্দির সম্বন্ধে এই ভিডিওর মধ্যেই আপনাদের আরেকটি গল্প বলবো, কিন্তু তার আগে বৃন্দাবন পৌঁছানোর পর আমরা কি করলাম সেটা দেখানো যাক। নিজের জায়গা ছেড়ে নতুন জায়গায় গেলে মানুষের প্রথম দৃষ্টি আকর্ষণ করে খাদ্য। সেখানে তো আমরা আবার বাঙালি, তাই পৌঁছে একটু বিশ্রাম করে বেরিয়ে পড়লাম কিছু খেতে। গিয়ে দেখলাম উত্তরপ্রদেশের ফেমাস খাস্তা কচুরি। সে কি বিশাল ভ্যারাইটি, দেখেই লোভ এসে যায়। সাথে আবার নতুন চমক কড়াই চা, অবিশ্বাস্য ব্যাপার। আমরা বাঙালিরা চা পাগল, কিন্তু এরকম চা বানানো আমরা জীবনে দেখিনি। দেখে ইচ্ছা হলো যাক এই চা একবার খেয়েই দেখা যাক কিরকম। এই তেলে বানানো ফুটন্ত চাটা দেখে অনেকেরই মনে প্রশ্ন জাগবে যে চাটা খেতে কেমন, বা আমরা সচরাচর যে চা খেয়ে থাকি তার থেকে এটা কি এমন আলাদা? কিছুই এমন আলাদা না। নর্মাল আমরা যেরকম চা খাই সেই চায়ের থেকে এই চায়ের একটাই মাত্র পার্থক্য, সেটা হচ্ছে এই চায়ে দুধের পরিমাণটা অত্যন্ত বেশি এবং মশলা হিসেবে এখানে কিন্তু দারচিনির গুঁড়োর ব্যবহারের খুব প্রচলন আছে। তাই এই চাটা খাওয়ার পর ঠিক আমাদের আশানুরূপ প্রতিক্রিয়া পাওয়া গেল না। যেহেতু অনেকটা ধকল করে আমরা বৃন্দাবন পৌঁছেছিলাম, প্রায় 20 ঘন্টার ট্রেন জার্নি, সেহেতু আমরা ঠিক করেছিলাম যে দুপুরের খাবার খেয়ে আমরা একটু বিশ্রাম নিয়ে সন্ধেবেলা সমস্ত মন্দির দর্শন করতে বেরোবো। কিন্তু তার আগেই ব্রজের গলিতে ঘুরে বেড়ানোর লোকটা আমরা কেউই সামলাতে পারলাম না। কিছুক্ষণ ঘুরে তারপর আমরা একটু বিশ্রাম নেওয়ার জন্য আশ্রমে ফিরে গেলাম। বিশ্রাম নিতে গিয়ে কিন্তু আবার অনেকটা দেরি হয়ে গেল, 7টা বেজে গেছিল। তখন কিন্তু দূরের মন্দির দেখা কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব ছিল না। তাই আশেপাশে ব্রজবাসীদের জিজ্ঞাসা করায় তারা বলল যে কম সময়ের মধ্যে ঘোরার মতো কাছাকাছি বেশ কিছু ভালো মন্দির আছে, যার মধ্যে গোবিন্দ দেবজি মন্দিরও পড়ে। আমরা সকলেই তাই চট করে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমরা ওইটুকু সময়ের মধ্যে কাছাকাছি যত ভালো মন্দির হয় ঘুরে দেখব। প্রথমেই আমরা গোবিন্দ দেবজি মন্দিরে গিয়ে পৌঁছালাম। প্রথমত এখানে ছবি তোলা পুরোপুরি নিষিদ্ধ, তার উপর ছিল প্রচণ্ড বাদরের উৎপাত, যার দরুন আমরা ভালো মতো ছবি তুলতেই পারছিলাম না। গোবিন্দ দেবজি মন্দির 16 শতকের বৃন্দাবনের সবচেয়ে বিখ্যাত মন্দিরগুলির মধ্যে গণ্য করা হয়। এই মন্দিরটি 1590 সালে রাজা মান সিং প্রথম নির্মাণ করেন। মন্দিরটি মূলত 7টি তলা নিয়ে গঠিত। পরবর্তীতে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে উপরে 4টি তলা ভেঙে ফেলা হয়। তার ফলস্বরূপ মন্দিরটি আজ মাত্র 3 তলার। বৃন্দাবনের প্রত্যেকটি মন্দিরের নিজস্ব কিছু লোককাহিনী এবং কিছু ইতিহাস আছে। ইতিহাসটা তো আপনাদের সকলকে বললাম, এবার লোককাহিনীর দিকে আসা যাক। বলা হয় যে একবার ভগবান কৃষ্ণের নাতি তার ঠাকুমার সাথে গভীর কথোপকথনে নিযুক্ত ছিল। হঠাৎ সে তার ঠাকুমাকে জিজ্ঞাসা করে যে ভগবান দেখতে কেমন। তার ঠাকুমা তখন 3টি মূর্তি বানান। প্রথম মূর্তিটির পা ছাড়া আর কোনো কিছুই প্রভুর মতো দেখতে না। দ্বিতীয় মূর্তিটির বুকের অংশটি শুধুমাত্র ভগবান কৃষ্ণের অনুরূপ, কিন্তু লোককথা অনুযায়ী তৃতীয় মূর্তিটি ছিল সম্পূর্ণই কৃষ্ণের মতো দেখতে। এই মূর্তিগুলির প্রথমটি হলো মদন মোহনজি, দ্বিতীয়টি হলো গোপীনাথজি আর তৃতীয়টি হলো গোবিন্দ দেবজি। এরপর আমরা পৌঁছে গেছিলাম বৃন্দাবনের খুব নাম করা লালা বাবুকা মন্দিরে। সাধারণত সব মন্দিরে জুতো রাখার ব্যবস্থা থাকে না, কিন্তু এই মন্দিরে জুতো রাখার আলাদা ব্যবস্থা ছিল। এখানেও সেই একই সমস্যা ছিল, বাদরের সমস্যা, যে কারণে প্রপারলি ছবি তোলা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। তাও যতটুকু পেরেছি ছবি তোলার চেষ্টা করেছি। বৃন্দাবনের লালাবাবু মন্দির শহরের কয়েকটি মন্দিরের মধ্যে একটি, যা ভগবান কৃষ্ণের সেবার প্রতি একজন ভক্তের উদ্যোগকে চিত্রিত করে। বৃন্দাবনকে পরিত্রাণের ভূমি বলা হয় এবং এটা বিশ্বাস করা হয় যে শহরে মন্দির নির্মাণ করলে মুক্তির পথ সহজ হয়। এই একই উদ্দেশ্য নিয়ে কলকাতার কৃষ্ণচন্দ্র নামে এক ব্যবসায়ী এই মন্দিরটি নির্মাণ করেন। যেহেতু ব্যবসায়ী লালাবাবু নামে পরিচিত ছিল, তাই মন্দিরটিও ব্যবসায়ীর নামেই পরিচিতি লাভ করে। পরপর 2টি মন্দির দর্শন করার পর এখন আমরা শ্রীদাম গোদাবিহার মন্দিরে এসে পৌঁছালাম।
এই মন্দিরের ভেতরে ঢুকে আমরা একটু অবাকই হলাম, কারণ এই মন্দিরটি বাকি সব মন্দিরের থেকে একটু আলাদা। আপনি যদি এমন একটি জায়গায় যাওয়ার পরিকল্পনা করেন যেখানে আপনি হিন্দু ধর্মের পুরো ধারণাটা গল্পের মতো বুঝতে চান, তবে বৃন্দাবনের গোদাবিহার মন্দিরটি দেখার জন্য সঠিক জায়গা। এই মন্দিরটি সবচেয়ে সুন্দরভাবে নির্মিত মন্দিরগুলির মধ্যে একটি, যা আপনাকে ভগবান বিষ্ণুর ঐশ্বরিক বাসস্থান বৈকুণ্ঠ ভ্রমণে নিয়ে যায়। বৃন্দাবনের এই স্বর্গীয় স্থানটি বাচ্চাদের এবং পরিবারের সাথে একটি অবশ্যই দেখার জায়গা, কারণ এটি আপনাকে হিন্দু সংস্কৃতির বৈচিত্র্য সম্পর্কে পরিচিত করে। এই মন্দিরের প্রতিটি কক্ষ হিন্দু বিশ্বাসের ওপর দাঁড়িয়ে। হিন্দুদের পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ৫ম অধ্যায়ের উপর ভিত্তি করে পুরো মন্দিরটি তৈরি করা হয়েছে। এখানে প্রচুর অসংখ্য ভাস্কর্য মূর্তি আছে। প্রায় ২০০টিরও বেশি হিন্দু ধর্মের ঋষি, দেবদেবী এবং আধ্যাত্মিক নেতাদের মূর্তি রয়েছে এখানে। এক কথায় বলতে গেলে এই মন্দিরটি বৈষ্ণব বিশ্বাস ও ভক্তির রঙিন ক্যানভাস। সবশেষে আমরা এবারে লক্ষ্মী মাতার মন্দিরে প্রবেশ করলাম, কিন্তু দুঃখিত, মন্দির গিয়ে দেখি বন্ধ হয়ে গেছে। অবশেষে বাইরে থেকে প্রণাম করে মন্দির থেকে ফিরে এলাম। এই কয়েকটা মন্দির দেখতে দেখতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিল, তাই আমরা আমাদের নৈশ ভোজনটা চট করে সেরে ফেললাম। বৃন্দাবনে কিন্তু ৯টা সাড়ে ৯টা বাজা মানেই কিন্তু বেশ রাত। এত রাতে সব দোকান বন্ধ হয়ে যায়, শুধুমাত্র খোলা থাকে এই মিষ্টির দোকানগুলো। আমাদের চোখে পড়লো এরমই একটি মিষ্টির দোকান। বৃন্দাবনের সবচেয়ে ফেমাস হচ্ছে এখানকার দুধ আর মালাই। এই দুধ আর মালাই খাওয়ার লোকটা আমরা কেউই সামলাতে পারলাম না। কলকাতায় ভাড়ে করে দুধ না, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ঘোল খেয়ে থাকি, কিন্তু বৃন্দাবনে কিন্তু তা না। এখানে খুব সুন্দর করে ভাড়ে কিন্তু দুধ সার্ভ করা হয়। আর রাত যতই হোক না কেন, মানুষ কিন্তু এর লোভেই দৌড়ে দৌড়ে আসছে সমস্ত মিষ্টির দোকানে। এখানকার এই মালাইওয়ালা দুধ সমস্ত রোগের নাকি ওষুধ, ওখানকার লোকেরা তো তাই মনে করে। তাই আমাদের দিনের শুরুটাও ভালো হলো এবং শেষটাও ভালো হলো। আজকের ভিডিও এত দূরই থাক। পরের ভিডিওতে মথুরা এবং নন্দগাঁওয়ের সমস্ত মন্দির এবং সেখানকার গল্প আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।